এই কিশোরবাবু খানিকক্ষণ আগে বলছিলেন না গোপনে ভিডিও হয়েছিল, এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা, এই ক্লিপটা তখনও দেখিয়েছিলাম, এবং তখনও কিশোরবাবু সরাসরি দেবরাজ চক্রবর্তীর নামও নিয়েছিলেন। কি বলেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা দেখি। দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে। দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী, দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে। দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী। দেখুন, দেখানোর কারণটা খুব পরিষ্কার, অর্থাৎ এই নামগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ একেবারে প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে উনি বলেছিলেন। আমি সেই পয়েন্টেই আসব, আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। দেখুন, ওই সময় এই রকম মারাত্মক অভিযোগের পরও জামিন পেয়েছিলেন অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। তাকে গ্রেফতার তখনই সম্ভব হলো যখন তৃণমূলের সরকারটা পড়ে গেল। মানে তখন 2 মাস ধরে সমরেশ চক্রবর্তীকে, তখনকার কথা বলছি, পুলিশ নাকি খুঁজেই পাচ্ছিল না। বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে একেবারে মুহূর্তে জামিন পেয়েছিলেন সমরেশ চক্রবর্তী। অর্থাৎ সমরেশ চক্রবর্তী যদি এই রকম প্রিভিলেজ পান, তাহলে দেবরাজকে কে ছোবে? আমি বলছি নজরুলদা, উনি সম্ভবত ঠিকই বলছেন যে ব্যবস্থাটা হচ্ছে যে সরকারটা পাল্টেছে বলে। মানে আগের সরকার থাকলে ঠিক যেরাম প্রকাশ্যে কমপ্লেন করে ফাটা মাথাতেও উনি বিচার পাননি, এমনকি উনি বলছেন পুলিশি ন্যূনতম তদন্তটুকু হয়নি, এখনো হতো না। দেখুন, অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনারা যেমন বললেন, তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম, একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা, হ্যাঁ, যে দেখুন, উনি একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে। এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো, তো উনি বললেন পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন, এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে, এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন, তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন, যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিক মতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। দেখুন, আপনাদের আলোচনা থেকে এটা উঠে চলে আসলো যে সমরেশ চক্রবর্তী দেবরাজের নাম করে তোলা তুলতেন, এবং দেবরাজের যেহেতু ক্যামাক স্ট্রিটের সঙ্গে সোজাসুজি লেনদেন ছিল, তার জন্যে কোনো ব্যবস্থা হতো না তৎকালীন পুলিশের। কিন্তু তৎকালীন পুলিশ মন্ত্রীর কাছেও তো উনি জানিয়েছিলেন। ঠিক। তো তাহলে শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে? তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। আর ধরুন যে ক্যামাক স্ট্রিটে যে পয়সা আসতো, তাকেই বা জিজ্ঞাসাবাদ করা হবে না, বা কোর্টে কেন তোলা হবে না? আমি যেটা বলতে চাইছি যে একজন দেবরাজকে ধরলে হবে না। এই দেবরাজের মতো যারা আছেন, কেউ নেপাল সীমান্ত থেকে ধরা পড়ছেন, কেউ অন্য রাজ্যের সীমান্ত থেকে ধরা পড়ছেন, কেউ বাংলাদেশ সীমান্ত থেকে ধরা পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো
রাজ্যের লোক কিন্তু এই দাবার বোর্ডেদের অ্যারেস্ট দেখতে চাইছে না, তারা দেখতে চাইছে কবে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে, কবে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, এবং তারাই সম্পূর্ণ অপরাধ প্রক্রিয়াটা চালিয়েছেন। তো তাহলে যারা ফিল্ডে কাজ করেছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব হাসছেন, কিন্তু উনি এটা জানেন যে ষড়যন্ত্র করে যারা অপরাধ করায়, যারা অপরাধ করে তাদের সঙ্গে তারা সমান অপরাধী। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমি বলছি অনির্বাণ হাসছে, আমি জানি না এটা নিয়ে তার অবস্থান কি, নিঃসন্দেহে আমরা জেনে নেব, কিন্তু খুব চিত্তাকর্ষক একটা অংশ আছে। একটা তো সত্যি, এই দেবরাজ এবং অদিতি মুন্সি শুধু নির্বাচন বলে নয়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সাপোর্ট পেয়েছেন। কেউ বলছেন একই দলের নেতা নেত্রী, তারা তো পাবেনি। আমি দ্রুত একটা অংশ দেখাবো, তারপর কাহানি মে টুইস্ট আছে। কোথায় সেই টুইস্টটা? আজকে কুণাল ঘোষ কিন্তু একবারের জন্য এই ধরনের অভিযোগ এবং ঘটনায় দলের পাশে দাঁড়ানো যাকে বলে, দেবরাজ চক্রবর্তীর পাশে দাঁড়াননি। আমি সেটাও দেখাবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় পাশে দাঁড়ানোটা একটু দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। তৃণমূলকে আপনি আপনার সুখে আর আনন্দে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেসে থাকবে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে, বিজেপিকে চোখে দেখতে পাবেন না। অভুক্তদের মুখে লকডাউনে এই দেবরাজ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে খাদ্য সরবরাহ করেছে, বিজেপিকে চোখে দেখতে পাননি। আমি বলছি, নজরুলদা একটা চমৎকার পয়েন্ট তুলেছে, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি আগুন লাগে, পৌঁছানোর কথা তো দমকলের, দমকলের সঙ্গে তৃণমূল কংগ্রেস পৌঁছানোটা তো উপায় নয়। এবং দুই হচ্ছে যে আজকের ছবিটাকে কিছুটা পাল্টালো, তার কারণ এই এতগুলো অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর পাশে তৃণমূল কংগ্রেস কি দাঁড়ালো? এই সংশয়, এই জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য থেকে। আমাদের খেয়াল রাখতে হবে যে রুটটা এর আগে ওই সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তার পাশেও কিন্তু স্পষ্ট অন ক্যামেরা কুণাল ঘোষ দাঁড়াননি। আর আজকে দেবরাজ নিয়ে কি বলছেন দেখাবো। বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফেসবুক বা ওই একটা এইসব করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখি এইভাবে তৈরি হয়েছে যে মানে বস দাদা, হ্যাঁ, এই ধরনের সমস্ত, তারপর সব মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটতে হাঁটতে, তো এইগুলো করতে গিয়ে জিনিসটাকে পুরোদস্তুর একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছিল, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছিল, অদ্ভুত, অন্য গ্রহ থেকে আসা, যাদের সঙ্গে যেন মাটির কোনো সম্পর্ক নেই। তারা যেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলেন আর নানা রকম সব মিউজিকের সঙ্গে সঙ্গে। তা এখন সেইগুলো আমাদের পার্টির ক্ষতি হয়েছে তাতে। তা এখন সেইগুলো যখন এনজয় করেছে, তাহলে এই ধরনের অভিযোগ টভিযোগ তাদেরই সমস্ত উত্তর দিতে হবে। এই ধরনের কালচার পার্টিতে ঠিক নয়। দেখুন, আমি পরিষ্কার বলছি, দেবরাজ চক্রবর্তীর একটা প্রতিনিধিত্বমূলক ভূমিকা আছে। কেন বলছি? কতগুলো কেসে তিনি অভিযুক্ত, শুধুমাত্র এই জালিয়াতি তোলাবাজির কেসে নয়। আমি একটু অতীতচারণও করব, কিন্তু তার আগে একবার দেখাবো যে রাজনৈতিকভাবে দেবরাজ চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তীদের অবস্থানটা ঠিক কোথায় ছিল। দেখুন, রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের ফায়দা বুঝে সময়ে সময়ে দল বদলে বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে দেবরাজ চক্রবর্তী হয়ে উঠেছিলেন প্রভাবশালী। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আমি যেটা অভিযোগ করেছিলাম, 7,000 টাকা স্যালারি, একটা এমএলএর অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদবাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটে টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেবরাজ যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে।
সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2022-এর পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র পারিষদও করা হয় তাঁকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায় উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন দেবরাজ। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। 2020 সালে অদিতি মুন্সির সঙ্গে বিয়ে হয় দেবরাজ চক্রবর্তীর। 21-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের প্রার্থী হন দেবরাজের স্ত্রী অদিতি। অভিযোগ, বিধায়ক অদিতি মুন্সি হলেও বকলমে পুরোটাই চালাতেন তার স্বামী দেবরাজ চক্রবর্তী। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখাই নিয়ে মন্তব্য করব। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর দুটি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। এবার রাজ্যে পালা বদলের পর তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।